আমেরিকা ও ইরানের মধ্যে কি ফের ভয়াবহ যুদ্ধ হতে চলেছে? হ্যাঁ, এই প্রশ্নটাই আবারও আজ পুরো বিশ্বের কাছে মাথাচাড়া দিয়ে উঠেছে। তার কারণ কিছুদিন আগে দুই দেশের মধ্যে যে ঘটা করে যুদ্ধবিরতি চুক্তি বা সিজফায়ার ডিল হয়েছিল তা পুরোপুরি ভেঙে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এর আনুষ্ঠানিক ঘোষণাও করে দিয়েছে। যদিও অনেক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আগে থেকেই ধারণা ছিল যেভাবে এই MOU চুক্তি স্বাক্ষর করা হয়েছিল তা ব্যর্থ হওয়া নিশ্চিত ছিল, যাকে বলা হচ্ছে ইট ওয়াজ বাউন্ড টু ফেল। আর ঠিক সেই কথাই যেন অক্ষরে অক্ষরে আজ মিলে গেল। ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি থেমে গেল এবং ফের তারা একে অপরের উপর ধ্বংসাত্মক হামলা চালাতে শুরু করে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করব যে ঠিক এখন এই মুহূর্তে সেখানে কি হচ্ছে, এখানে আমেরিকার আসল এজেন্ডা কি, ইরান ঠিক কি চাইছে এবং এই সংঘর্ষের ফলে বিশ্বের কি পরিস্থিতি হতে চলেছে আগামীতে। নমস্কার, আপনারা দেখছেন টকটিভ বাংলা, আপনাদের সঙ্গে আমি বৈশাখী। দেখুন, কিছুদিন আগে আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তিটা স্বাক্ষর হওয়ার পর ইরান বড় সড় স্বস্তি পেয়েছিল এবং তারা পুরোপুরিভাবে বিশ্ববাজারে তেল রপ্তানি করার বড় সড় পরিকল্পনাও তৈরি করে ফেলেছিল। কিন্তু আজকের দিনে এই সময় যদি আপনারা দেখেন, ইরান মাঝ রাস্তায় ফেঁসে গেছে। তারা নিজের সমস্ত তেলের ট্যাঙ্ক প্রস্তুত করে ফেলেছিল, সেগুলো রওনাও হয়ে গিয়েছিল এবং মাঝ রাস্তায় বিভিন্ন দেশে পৌঁছানোর কথাও ছিল। হতে পারে এই সস্তা তেল ভারতেও আসতো, কিন্তু এখন তা মাঝপথে থমকে গেছে। কারণ চুক্তি ভাঙার পর আমেরিকা যেটুকু নিষেধাজ্ঞা বা স্যাংশন প্রত্যাহার করেছিল বা সরিয়ে নিয়েছিল তা আবারও পুনর্বহাল বা চালু করে ফের লকডাউন করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে এই যুদ্ধবিরতিটা কেন হয়েছিল? এটা কি ছিল নিছকই নাটক? এর পিছনের ইতিহাসটা যদি দেখেন, আপনারা হয়তো জানেন যে গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের ওপর একযোগে যুদ্ধ শুরু করে দিয়েছিল। আর তারপর মিসাইল অ্যাটাক, ড্রোন অ্যাটাক, না জানি আরও কত কি বিধ্বংসী কাণ্ড ঘটেছে। এরপর কি কি হয়েছে তা তো আপনারা সবাই গত 3-4 মাস ধরেই দেখছেন। আর এর ফলে শেষ পর্যন্ত বৈশ্বিক অর্থনীতিতেও ধস নামার উপক্রম হয়েছিল। তাই আন্তর্জাতিক মহলে সবার তরফ থেকে চেষ্টা করা হয়েছিল এবং খোদ আমেরিকার ওপর ডোনাল্ড ট্রাম্পের ওপরও প্রচুর বৈশ্বিক চাপ এসে গিয়েছিল যে যুদ্ধবিরতি করা হোক, অন্যথায় এই যুদ্ধ শেষহীন বা এন্ডলেস ওয়ার হয়ে যাবে। আর এই চাপের মুখে পড়ে সুইজারল্যান্ডে একটা ঐতিহাসিক বৈঠক হয়। সেখানে স্থির হয় যে আগামী 60 দিনের জন্য একটা যুদ্ধবিরতি চুক্তি বা MOU স্বাক্ষর করা হবে। উদ্দেশ্য ছিল এই 60 দিন যুদ্ধ বন্ধ থাকবে এবং এরপর একটা স্থায়ী চূড়ান্ত চুক্তি বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর মূল লক্ষ্য ছিল 3টে। এর মধ্যে 1, অবিলম্বে রক্তক্ষয়ী হামলাগুলো বন্ধ করা, 2, আঞ্চলিক যুদ্ধ প্রতিরোধ করা এবং 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বের লাইফলাইন হরমুজ প্রণালী দিয়ে যত বাণিজ্যিক জাহাজ যাচ্ছে সেগুলোকে রক্ষা করা। কিন্তু গতকাল ট্রাম্পের তরফ থেকে একটা বড় এবং বিস্ফোরক ঘোষণা এসেছে যে এই চুক্তিটা পুরোপুরি ভেঙে গেছে বা কোলাপসড হয়ে গেছে। তবে এই চুক্তি পতনের আসল কারণ কি? দেখুন, এক্ষেত্রে আমেরিকার দাবি অনুসারে এর পিছনে সবচেয়ে বড় এবং একমাত্র কারণ হলো হরমুজ প্রণালী, যা চুক্তির পর উন্মুক্ত বা খুলে গিয়েছিল। এরপর সেখানে আন্তর্জাতিক জলসীমা হিসেবে সমস্ত জাহাজ সহজেই যাতায়াত করছিল। আর ঠিক তখনই ইরান হঠাৎ করে সেখানে 3টে তেলের ট্যাঙ্কারের ওপর মিসাইল ও ড্রোন হামলা করে দেয়। আর ব্যাস, এরপর আমেরিকাও সরাসরি আঙুল তোলে ইরানের দিকে। তবে যদিও ইরান এই দায় পুরোপুরি অস্বীকার করেছে। এক্ষেত্রে ইরান বলছে তারা এর পিছনে দায়ী নয়, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা ও US নেভির দৃঢ় বিশ্বাস যে এর পিছনে ইরানই রয়েছে এবং এর ফলে সামুদ্রিক নিরাপত্তা বড়সড় হুমকির মুখেও পড়েছে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ খবর হলো, এই 3টে জাহাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ট্যাঙ্কার ছিল কাতারের। আর কোনো উস্কানি ছাড়াই ইরান এই কার্গো ভেসেলগুলোর ওপর হামলা চালায়।
এর ফলে বিশ্বে দুটো বড় ধাক্কাও লেগেছে। প্রথমত, বৈশ্বিক শিপিং একটা চরম আতঙ্কের পরিস্থিতির মধ্যে চলে এসেছে। তেলের দাম যা প্রতি ব্যারেল $80 নিচে নেমে যাচ্ছিল, তা হঠাৎ করেই ফের লাফিয়ে $80 উপরে চলে গেছে। ইন্স্যুরেন্স খরচও আকাশচুম্বী হয়ে গেছে। এবং দ্বিতীয়ত, ফ্রিডম অফ নেভিগেশন। এক্ষেত্রে ইউএস নেভি মনে করে যে আন্তর্জাতিক সমুদ্র পথগুলো সুরক্ষিত রাখার প্রধান দায়িত্ব তাদেরই। তাই কোনো নির্দিষ্ট দেশ এসে বাণিজ্য এবং বিশ্ব বাণিজ্যের পথ আটকে দেবে তা আমেরিকা মেনে নেবে না। আচ্ছা, এবার দেখা যাক এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের যুক্তি কি। এ বিষয়ে ট্রাম্পের সাফ বক্তব্য হলো, ইরানকে বাণিজ্যিক শিপিংকে ব্ল্যাকমেল বা লিভারেজ হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। আসলে গত বেশ কিছু সময় ধরে ইরান নিজের কৌশলগত শক্তির কথা খুব ভালো করেই বুঝতে পেরেছে। ইরান জানে যে তারা সরাসরি অন পেপার বা প্রথাগত যুদ্ধে আমেরিকার সাথে লড়তে পারবে না, কারণ আমেরিকার কাছে অত্যাধুনিক টেকনোলজি আছে, হাজার হাজার মিসাইলও আছে এবং আধুনিক পঞ্চম প্রজন্মে ফাইটার জেট বা যুদ্ধ বিমানও রয়েছে। তাই এক্ষেত্রে সরাসরি যুদ্ধ সম্ভব নয়। আর ঠিক এই কারণেই ইরান বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধনীতি। তারা জানে হরমুজ প্রণালী নামক যে গুরুত্বপূর্ণ সমুদ্রে চেক পয়েন্ট রয়েছে, সেটার ভৌগোলিক নিয়ন্ত্রণ ইরানের হাতেই। তাই তারা এটাকে বিশ্বের বিরুদ্ধে লিভারেজ বা ব্ল্যাকমেল হিসেবে ব্যবহার করছে। ট্রাম্পের বক্তব্য হলো, তারা যদি এতে চুপ থাকে তবে ইরান নিজেকে আরও শক্তিশালী ভাববে। তাই মার্কিন নেভিকে ফ্রিডম অফ নেভিগেশন এবং এনার্জি সাপ্লাই সুরক্ষিত করতে এর পাল্টা রেসপন্স বা অ্যাকশন করতে হয়েছে। ট্রাম্প সরাসরি বিবৃতিতে বলেছেন, আই থিঙ্ক ইট ইজ ওভার, অর্থাৎ তিনি নিজে ইরানের সাথে আর কোনো আলোচনা করতে যাচ্ছেন না। তবে কূটনীতির একটা ব্যাকডোর বা গোপন দরজাও তিনি খোলা রাখছেন। ট্রাম্প বলেছেন, ইউএস প্রশাসন বা মার্কিন নেগোসিয়েটররা যদি মনে করে তবে তারা ইরানের সাথে ব্যাক থেকে কথাবার্তাও চালিয়ে যেতে পারে। তবে এ বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু আগে থেকেই বলেছিলেন যে এই চুক্তিটা ছিল বিল্ড টু ফেল, অর্থাৎ এটা ব্যর্থ হওয়ার জন্যই তৈরি হয়েছিল। আর তার ফলাফলও এখন আমরা বুঝতে পারছি। কিন্তু তারা কেন এই বিষয়টার ওপর আগে থেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন, আসুন সেই কারণগুলোই একটু বোঝার চেষ্টা করা যাক। যেমন দেখুন, প্রথমত, এটা কোনো প্রপার শান্তি চুক্তি বা পিস ট্রিটি ছিল না। যুদ্ধবিরতি বা সিজফায়ারের সহজ অর্থ হলো সাময়িকভাবে যুদ্ধ বন্ধ রাখা, আর এটা কোনো স্থায়ী সমাধান ছিল না। একটা আসল শান্তি চুক্তিতে সীমান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বন্দি বিনিময় সবকিছুই উল্লিখিত থাকে, যা এখানে একদমই ছিল না। দ্বিতীয়ত, খানিকটা অস্পষ্ট ছিল এই চুক্তি। সম্প্রতি জুন মাসে হওয়া এই চুক্তিতে শুধু বড় বড় কথাই বলা হয়েছিল, যেমন উত্তেজনা বাড়ানো যাবে না, স্থিতিশীলতা রাখতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনো পক্ষই সেই রেড লাইন ক্রস করলে কে তদন্ত করবে, কিংবা ফের যদি কোনো দেশ হঠাৎ করে আক্রমণ করে তার জন্য কোনো স্বাধীন তৃতীয় পক্ষ বা ভেরিফিকেশন মেকানিজম যেমন জাতিসংঘের পিস কিপিং ফোর্স সেখানে একদমই ছিল না। মানে পরিস্থিতিটা এমন ছিল যে একটা ফুটবল ম্যাচ হচ্ছে কিন্তু মাঠে কোনো রেফারি নেই। ফলে আমেরিকা ইরানকে দোষ দিচ্ছে, ইরান আমেরিকাকে দোষ দিচ্ছে, আর মাঝখান থেকে ভুক্তভোগী হচ্ছে গোটা বিশ্ব। তৃতীয়ত, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল থাকা, অর্থাৎ তেলের ওপর সামান্য ছাড় দিলেও ব্যাংকিং, শিপিং এবং ইন্স্যুরেন্সের ওপর আমেরিকার মূল নিষেধাজ্ঞা বহালই ছিল। ফলে ইরানের সাধারণ মানুষ ও সরকার এতে ক্ষুব্ধ ছিল। এছাড়া আমেরিকার দাবি হলো ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে এবং পরিদর্শনের অনুমতিও দিতে হবে। আর ইরানের বক্তব্য হলো তারা শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম চালিয়েই যাবে, আর এটাই এই চুক্তি ভাঙার মূল চালিকা শক্তি বলতে পারে। আর চুক্তি ভাঙার পর ট্রাম্প ফের চরম হুমকি দিয়েছে যে তিনি খুব বড়সড় হামলা করতে যাচ্ছেন। এবং সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এবার ট্রাম্প সামরিক ঘাঁটির পাশাপাশি ইরানের বেসামরিক অবকাঠামোর ওপরও হামলা করার হুমকি দিয়েছে। তার মানে যদি বেসামরিক মানুষ মারা যায় তবে এই যুদ্ধ যে কোনো ভয়াবহ রূপ নিয়ে নেবে, এবং তা কল্পনার বাইরে। এর পাল্টা ইরানের বিদেশমন্ত্রীও এর পাল্টা হুঙ্কারও দিয়েছেন। তাদের তরফ থেকেও একটা নির্ভীক প্রতিক্রিয়া বা ফিয়ারলেস রেসপন্স আসবে। ইতিমধ্যে গতকাল কিন্তু অলরেডি লড়াই শুরু হয়ে গেছে। ইউএস মিলিটারি নিশ্চিত করেছে তারা ইরানের ওপর নতুন করে স্ট্রাইক শুরু করেছে এবং ইরানের ৮০টিরও বেশি টার্গেট
ধ্বংস করেছে। আচ্ছা, এবার চলুন সোজা ম্যাপে চলে যাই এবং ম্যাপের মাধ্যমে পুরো গেমটা বোঝার চেষ্টা করি। এই যে ম্যাপটা দেখছেন, এখানে হলুদ রঙের স্পটগুলো হলো ট্যাঙ্কারের ওপর হামলা। এই জায়গাটার নাম হলো লিমা, যা ওমানের একটা পোর্ট এলাকা। ইরানিরা সরাসরি নিজেদের সীমান্ত থেকে মিসাইল ছুড়ে ওমানের সীমানার ভিতর থাকা এই 3টে জাহাজকেই মারাত্মকভাবে ড্যামেজ করেছে। আর এখানেই আসল টুইস্ট, এই যে সমুদ্রের এই অংশটা ইরানের দেখছেন, আর এই অংশটাই সংযুক্ত আরব আমিরাতে তথা UAE, যা দুবাইতে চলে যাচ্ছে, আর এই অংশটা ওমানের। আর এখানে ওমানের বক্তব্য হলো তারা তো ইরান কিংবা আমেরিকার ওপর কোনো হামলা করেনি, তাহলে তাদের এলাকাতেই এসে আন্তর্জাতিক জাহাজ ধ্বংস করা হচ্ছে কেন? আর এটাকে আন্তর্জাতিক মহল স্পষ্ট ভাষায় খোলাখুলি গুন্ডামি বলছে। তার কারণ ধরুন, আজ ইরান ওমানের জলসীমায় ঢুকে জাহাজে হামলা চালাচ্ছে, কালকে তারা বলবে দুবাইতে বা আবুধাবিতে এত মানুষ কেন আসছে, সেখানে মিসাইল মারো, কাতারে বা বাহরাইনে মিসাইল মারো। অর্থাৎ শিপিং এর সুরক্ষা দেওয়ার যে প্রতিশ্রুতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাইন করেছিলেন, তা IRGC কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে। দেখুন, আমেরিকার যুদ্ধজাহাজগুলো গালফ অফ ওমানেই ছিল, তারা সাথে সাথে ইরানের ওপর হামলা চালায়। প্রধানত 4টে বড় লোকেশন সহ 80টিরও বেশি টার্গেটে বোমা বর্ষণ করা হয়েছে। এর মধ্যে 1 সিরি, 2 কেশম আইল্যান্ড, 3 বন্দর আব্বাস মানে ইরানের প্রধান নেভাল বেস, এবং 4 খার্গ আইল্যান্ড মানে যেখান থেকে ইরানের 90% তেল এক্সপোর্ট হয়। তবে আমেরিকার এই হামলার পর ইরানও মার্কিন ঘাঁটিতে পাল্টা নিখুঁত আঘাত হেনেছে। এর মধ্যে প্রথমটা কুয়েতের ভিতরে থাকা আমেরিকার বিখ্যাত আলী আল সালেম এয়ারবেস, এবং দ্বিতীয়টা বাহরাইনের ভিতরে থাকা US নেভির 5th ফ্লিটের প্রধান ঘাঁটি মিনা সালমান। এখানে বাহরাইনের হামলায় আমেরিকার অত্যন্ত দামি এবং মারাত্মক MQ-9 রিপার ড্রোনকেও ইরান ধ্বংস করে দিয়েছে। আর এখানে একটা বড় প্রশ্ন আসে যে এর আগের লড়াইয়ে সবচেয়ে বেশি বোমাবর্ষণ হয়েছিল UAE, কাতার আর সৌদি আরবের উপর, কিন্তু এবারের পাল্টা জবাবে ইরান কেন কাতার, UAE বা সৌদির উপর একটাও মিসাইল মারল না? কুয়েত আর বাহরাইনেই মারলো, কিন্তু এদের ছাড়লো কেন? দেখুন, এর পিছনেও রয়েছে গভীর কূটনীতির খেলা। কাতারের দোহাতে এই হরমুজ প্রণালী দিয়েই US ইরান টক চলছিল। সুইজারল্যান্ডের যে হোটেলে ডিল হয়েছিল তার মালিকও কাতারেরই ছিল। কাতার এই ডিলটা করাচ্ছিল, আর তাই ইরান এবার কাতারকে স্পর্শও করেনি। অন্যদিকে গত মাসেই ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের তথা সৈয়দ আব্বাস আরাকচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী এদের মধ্যে ফোনে ইতিবাচক কথা হয়েছে। তবে কুয়েত, জর্ডান, ইজিপ্ট, বাহরাইন এবং বাকি গালফ স্টেটগুলো একযোগে ইরানের এই আগ্রাসনের তীব্র নিন্দা করেছে। আর এর আগেও যুদ্ধকালীন সময় আমি বহুবার ভিডিওতে বলেছি যে এই যুদ্ধের সাথে আমেরিকা বা ইসরায়েলের চেয়েও বেশি সম্পর্ক রয়েছে ইরানের ভিতরে তীব্র ক্ষমতার যুদ্ধের। তার কারণ আপনারা জানেন যে আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মুস্তাফা খামেনি এখন ইরানের নতুন সুপ্রিম লিডার, আর ইরানের আসল ক্ষমতাই কিন্তু সুপ্রিম লিডার এবং তার আন্ডারে থাকা IRGC তথা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের হাতেই থাকে। আর এই IRGC ইরানের নিয়মিত আর্মি বা নেভি থেকে সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে রয়েছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার MB গালিফ। এরা হলেন স্বভাবগতভাবে ডিপ্লোম্যাট ও কূটনীতিবিদ। এরা বিশ্বে শান্তি চান, নিষেধাজ্ঞা তুলে দেশের অর্থনীতিও বাঁচাতে চান। মাসুদ পেজেশকিয়ান গুড ফেথ নিয়ে সুইজারল্যান্ডে গিয়ে আমেরিকার সাথে চুক্তি সাইন করেছিলেন যে 60 দিন হরমুজ প্রণালী শান্ত থাকবে। কিন্তু ইরানের ভিতরের সমীকরণ হলো প্রেসিডেন্ট পেজেশকিয়ান যদি নিজের ফৌজকে কোনো হুকুম দেন আর IRGC যদি তার উল্টো হুকুম দেয়, তবে IRGCর কথাই শেষ কথা। এই মিসাইল বা ড্রোন পেজেশকিয়ান বা আরাকচি ফায়ার করেননি, এটা করেছে IRGC, কারণ তারা সুপ্রিম লিডার মোস্তফা খামেনি ছাড়া আর কারোর আদেশ মানে না। আর মোস্তফা খামেনি এর প্রোফাইল এতটাই রহস্যময় যে তার কোনো ভিডিও বা ফটো দুনিয়ার সামনে নেই।
উপরন্তু সাম্প্রতিক হামলায় তার পরিবার, পুত্রবধূ ও নাতি নাতনিরাও মারা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল ও ক্ষিপ্ত করে তুলেছে। আর এই আলী খামেনি এবং তার পরিবারের বিশাল অন্ত্যেষ্টিক্রিয়াকে আইআরজিসি একটি বিশাল অপটিক্স বা প্রচারের অস্ত্র হিসেবেও ব্যবহার করছে। দেশাত্মবোধক ও ধর্মীয় মিউজিক দিয়ে তারা দুনিয়াকে এবং আরব দেশগুলোকে দেখাতে চেয়েছে যে তোমরা যখন আমাদের সাথে লড়ছো, তখন তোমরা শুধু আইআরজিসির সাথে লড়ছো না, পুরো ইরানি জাতির সাথেই লড়ছো। আর এখানেই জন্ম নেয় একটা ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। খামেনির অন্ত্যেষ্টিকরণ চলাকালীন ইরান একটা খবরও ট্রেন্ড করিয়ে দেয় যে তারা অ্যাডভান্স 3000 কবর খুঁড়ে প্রস্তুত করে রেখেছে। কিন্তু কেন? কারণ পুরো ইরান থেকে আসা আবেগপ্রবণ জনতার হুড়োহুড়িতে নাকি অন্তত 3000 মানুষ মারা যাবে। ভেবে দেখুন, যারা এখনো পর্যন্ত মরেনি তাদের জন্য নাকি কবর খুঁড়ে রাখা হয়েছে। এটা আসলে আমেরিকার উদ্দেশ্যে ইরানের একটা প্রজেকশন বা স্পষ্ট বার্তা। ইরানেই আইআরজিসি আমেরিকাকে বোঝাতে চাইছে যে তাদের দেশের কত মানুষ মরলেও তাতে তাদের কিচ্ছু যায় আসে না। 300, 3000 বা 3 লাখ মানুষ মরলেও দে ডোন্ট গিভ আ ড্যাম, তারা লড়াই চালিয়েই যাবে। কিন্তু অন্যদিকে আমেরিকার যদি একটা সৈন্য মরে যায়, তবে আমেরিকার দেশের মানুষ প্রশ্ন তুলবে এবং বুক চাপড়াবে। আর এই মানসিকতাই ইরানকে আজ হরমুজ প্রণালী হাইজ্যাক করার এত সাহস যোগাচ্ছে। তাহলে দীর্ঘমেয়াদে যদি আমেরিকাকেই হরমুজ প্রণালী খোলা রাখতে হয়, তবে শুধু দূর থেকে মিসাইল মারলেই হবে না। মার্কিন নেভি ও ইনফ্যান্ট্রিকে সশরীরে ট্রুপস অন গ্রাউন্ডে নামতে হবে। আর যা করা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের পক্ষেও অত্যন্ত কঠিন। তাহলে এবার উপায় কি হবে বিশ্বের আগামী ভবিষ্যৎ? দেখুন, বর্তমান পরিস্থিতিতে সামনে 3টে সিনারিও বা পথ খোলা আছে। এর মধ্যে এক, সীমিত সামরিক উত্তেজনা, মানে ট্রাম্পের তরফ থেকে ইরানের ওপর কিছু হামলা হবে, ইরানও পাল্টা ছোটখাটো ড্রোন হামলা চালাবে এবং এইভাবে সীমিত আকারে উত্তেজনা চলতেই থাকবে। 2, অত্যন্ত ভয়াবহ পূর্ণাঙ্গ যুদ্ধ, অর্থাৎ যদি উত্তেজনা নিয়ন্ত্রণ হারায় তবে এটা একটা বিশাল আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। তখন দুবাই, ইউএই, সৌদি আরব সহ সমগ্র মধ্যপ্রাচ্য এই যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আর যা বিশ্ব অর্থনীতির জন্য হয়তো হবে শেষ দিন, মানে খুব খারাপ সময় গিয়ে দাঁড়াবে। এবং 3, রিটার্ন টু ডিপ্লোমেসি, মানে যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হলো দুই পক্ষকে আবারও টেবিলে বসতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার ডিল তো হচ্ছে পেজেশকিয়ানের মতো শান্তিপ্রিয় মানুষদের সাথে, আইআরজিসির মতো যুদ্ধবাজদের সাথে নয়। তাই যাদের হাতে মিসাইলের রিমোট কন্ট্রোল, তারা যদি চুক্তি না মানে, তবে কূটনীতি কিভাবে সফল হবে? দেখুন, বিশ্বজুড়ে যুদ্ধ চলা কখনোই কাম্য না। এতে আশপাশের দেশগুলো অনেক ক্ষতির সম্মুখীন হয়। আর এই মুহূর্তে আবারও আমরা সেই ইরান ও ইউএসএ রক্তক্ষয়ী লড়াইয়ের চক্করে ফিরে গেছি। একদিকে আমেরিকার দম্ভ, অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এবং সমুদ্র পথে গুন্ডামি বিশ্বকে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আপনাদের কি মনে হয়, কিভাবে ডোনাল্ড ট্রাম্প কি পারবেন ইরানকে থামাতে, নাকি হরমুজ প্রণালীর এই আগুন ক্রমশ বিশ্বযুদ্ধের রূপ নেবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টক টিভি বাংলায়। ধন্যবাদ।